পরের পুকুরে ছিপ ফেলে মাছ ধরার মতো তুচ্ছ একটা অন্যায়ের জন্য সেদিন অনুশোচনার অন্ত ছিল না। বাবা মার কাছে বকুনি খাওয়ার চেয়ে বেশি লেগেছিল আত্মসম্মানে। কি ভাবলো চাটুজ্যেরা? আর বংশীর কাছেও মুখ দেখাতে লজ্জা হয়েছিল। সেই বংশের ছেলে হয়ে গিরিন কিনা এত সহজে এত বড় একটা অন্যায়কে প্রশ্রয় দিতে চায়। ঘুষ দিয়ে কাজ হাসিল করবে, জিনিসপত্রের দাম বাড়িয়ে রীতিমতো জোচ্চুরি করবে। মনের দুঃখে নিজের ভাইয়ের বিরুদ্ধে গ্রামের লোকের বিরুদ্ধে অভিযোগ করতেও বাধেনি গিরিপ্রসাদের। আর তা শুনে হেসেছিল অবিনাশ ডাক্তার। বলেছিল, এত সহজে হাল ছাড়লে কি চলে মশাই? ফাইট করতে হবে। গিরিজাপ্রসাদ রেগে গিয়ে বলেছিলেন, না না, সব শখ আমার মিটে গেছে। সবাই যখন নিজের স্বার্থটুকু দেখছে, তখন আমিই বা কেন? কথা শেষ করতে হয়নি, সশব্দে হো হো করে হেসে উঠেছিল অবিনাশ ডাক্তার। বলেছিল, তবে বুঝুন, একটা ঘা খেয়ে এই কথা বলছেন? এরা কত ঘা খেয়ে খেয়ে আজ এখানে এসেছে। একটার পর একটা যুদ্ধ জিতলে হয় হিরো, একটার পর একটা হারলে কাওয়ার্ড। তফাৎ নেই মশাই, তফাৎ নেই। কিন্তু প্রভাকরকে বলেছে উল্টো কথা। বলেছে, দেশের উন্নতি যদি করতে হয় বিডিও সাহেব, একটাই রাস্তা। প্রভাকর উদ্গ্রীব হয়ে তাকিয়েছে, আর গম্ভীর স্বরে অবিনাশ ডাক্তার বলেছে, ইউ নিড এ মেশিন গান। মানে? সকৌতুকে প্রভাকর প্রশ্ন করেছে। অর্থাৎ ফটফট ফটফট চতুর্দিকে মেশিন গান চালিয়ে সব শেষ করে দিয়ে ইউ হ্যাভ টু স্টার্ট আ ফ্রেশ। শুনে অট্টহাসি হেসে উঠেছে প্রভাকর। আর অবিনাশ ডাক্তার বলেছে, একটা বোমা ফেলে দিয়ে তারপর আবার নতুন করে করতে হবে। অল রটন, এভরিথিং রটন, বুঝলেন? এরা আপনারা সবাই, সকলেই। প্রভাকর বুঝেছে কথাটা নিছক পরিহাস নয়। ডাক্তারের মনের মধ্যে কোথাও একটা বিক্ষোভ জমা হয়ে আছে, একটা নিষ্ফল আক্রোশ। কিন্তু কিসের বিরুদ্ধে তা বুঝতে পারেনি। অবিনাশ ডাক্তার নিজেও বোঝে না। গ্রামের লোকের বিরুদ্ধে, না নিজের অদৃষ্টের বিরুদ্ধে। দুখানা ছোট ছোট কুঠুরি নিয়ে ডাক্তারের সংসার, কিন্তু দুখানা ঘরের বুঝি প্রয়োজন ছিল না? 10-11 বছরের একটা বাচ্চা মেয়ে পার্বতী, দুলেদের বাড়ির মেয়ে, সেই দুবেলা রান্না করে দিয়ে যায়। মাস গেলে তার বাপ এসে কটা টাকা মাইনে নিয়ে যায়। আর ভিতর বারান্দায় বসে বসে পার্বতী যতক্ষণ রান্না করে, সামনে একটা টিনের চেয়ার নিয়ে বসে গল্প করে অবিনাশ ডাক্তার। সেদিনও এমনি বসে বসে গায়ের 5 জনের খবরাখবর নিচ্ছিল। এমন সময় বাইরে থেকে ডাক এলো, হ্যাঁ গা ডাক্তার, বাড়ি আছো নাকি গো? গলাটা চেনা। দুবগলে ক্রাশ দুটো তুলে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে এলো অবিনাশ ডাক্তার। বললে, হট্টামা, কি সৌভাগ্য আমার। ফোগলা মুখে হাসলো অট্টামা। লাঠিটা নামিয়ে রেখে দাওয়ার উপর বসলে পা ঝুলিয়ে, তারপর কাপড়ে আড়াল থেকে একটা কয়েত বেল বের করে সামনে নামিয়ে রেখে বললে, তোমার জন্য আনলাম গো ছেলে। ঘোষের উঠোনে পড়েছিল, বলে অট্টামা নিয়ে যাও খাবে। তা বললাম, অবাক করলি রাধা, অম্বলে দিলি আদা। টক খাবার কি জো আছে লো? তা ভাবলাম নিয়ে আসি, আমি না খাই আমার ছেলে খাবে। বলেই ডাকলো, ও পাপুতি, ও কেলে পাপুতি। পার্বতী এসে দাঁড়ালো হাসি হাসি মুখে, অভিযোগে সুরে বললে, আবার কেলে পাপুতি বলছো রট্টামা? অট্টামা ফোগলা মুখে হেসে বললে, কালো তো কালো, বলবো না রে ছুরি। বাপকে তোর কেউ 5টা টাকাও দেবে না এই মেয়ের জন্য, তা জানিস লো? কি ছিরি হচ্ছে দিনে দিনে। বলে, একে আউশ তাতে আলো, যার বউ কালো তার মরণ ভালো, বুঝলি? এত কালা বউ বাচ্চা কেউ করবে না। অবিনাশ ডাক্তার দেখলে পার্বতীর চোখ দুটো ছলছল করে উঠেছে। হেসে উঠে পার্বতীকে কাছে টেনে নিল ডাক্তার। বলে, দূর বোকা, অট্টামা ঠাট্টা করছে, তুই আবার কালো নাকি? অট্টামা হেসে বললে, ও, মেয়ের আবার অভিমান হয়েছে? পরের ঘরে যাবি যখন, মান অভিমান কোথায় তাকে দেখব। বরের ঘর তো জানো না বাছা, মানি তো মানি, নয় দুপা দিয়ে ছানি। তা নে, কয়েকটা নিয়ে যা, গুড় দিয়ে লঙ্কা দিয়ে মেখে দিবি আমার ছেলেকে। বলতেই মেঝে থেকে কয়েত বেলটা তুলে নিয়ে পালালো পার্বতী। আর অট্টামা চাপা গলায় বললে, একটা কথা বলবো ডাক্তার? তুমি পদ্মর একটা খপর করলে না বাবা। সমস্ত জোয়ান মেয়ে একটা, দপদপ করে পা ফেলে চলে গেল গা থেকে। অবিনাশ ডাক্তার চুপ করে রইল, অস্বস্তিতে লজ্জায়। অট্টামা যে এ কথাটা তুলতে পারে কোনোদিন কল্পনাও করেনি।
কিন্তু মনের মধ্যে থেকে অপরাধবোধটুকু মুছে ফেলতে পারে না অবিনাশ ডাক্তার। মনে হয় সমস্ত ব্যাপারটার জন্য সেই দায়ী, একমাত্র সেই দায়ী। অবিনাশ ডাক্তারকে প্রথমে এই গ্রামে নিয়ে এসেছিলেন অবনীমোহন। বলেছিলেন, আমি মশাই বিদেশে বিভুঁইয়ে পড়ে থাকি, একখানা ঘর নিয়ে থাকুন আপনি, কাছে পিঠে ডাক্তার নেই, প্র্যাকটিস জমবে এখানে। শুনে রাজি হয়েছিল অবিনাশ ডাক্তার। এসে বসবাস শুরু করেছিল, জমি জমা কিনে ক্রমে দুখানা ঘর বানিয়ে নিয়েছিল। স্থায়ী হতে চেয়েছিল এই ছোট্ট গ্রামটিতে। কিন্তু সত্যিই কি তাই? ডাক্তারি করতেই কি এসেছিল অবিনাশ ডাক্তার? ও নিজেও তা জানে না। এক এক সময় মনে হয় হারিয়ে যেতে চেয়েছিল অবিনাশ ডাক্তার, শহরের স্মৃতি থেকে হারিয়ে যেতে চেয়েছিল, কিংবা শান্তি খুঁজেছিল, শান্তি খুঁজছিল। তারপর হঠাৎ সেই রাত্রে এসে হাজির হয়েছিল কোটালপাড়ার মেয়েটি। দরজার বাইরে থেকে কড়া নাড়ার শব্দ উঠে এলো অবিনাশ ডাক্তার। কপাট খুললে। কপাট খুলতেই চোখে পড়ল লণ্ঠন হাতে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। অবিনাশ ডাক্তারকে দেখতে পেয়েই হাউ হাউ করে কেঁদে উঠল সে। বলে, আমার বাপটা মরে যাচ্ছে গো ডাক্তারবাবু, একটা ওষুধ দাও সে গো। অবিনাশ ডাক্তার বিস্মিত হয়ে প্রশ্ন করলে, কোথায়? ওই হোতা কোটালপাড়াকে। একবার চলেন গো ডাক্তারবাবু, তোমার দুটি পায়ে পড়ি, একবার চলেন। বলে কেঁদে উঠল মেয়েটা। একটুক্ষণ কি ভাবল অবিনাশ ডাক্তার, তারপর ব্যাগটা হাতে ঝুলিয়ে নিয়ে বললে, চল। মেয়েটা হাত বাড়িয়ে বললে, বাস্কটা আমায় দিন গো। বলে ব্যাগটা নিয়ে নিল হাতে। তারপর ধীরে ধীরে পথ দেখিয়ে নিয়ে গেল। উঁচু নিচু গ্রাম্য পথ, তার উপর ঘন অন্ধকার চতুর্দিকে, কোথাও কোনো আলো নেই। অনেক দূরে দূরে দু একজনের বৈঠকখানায় কিংবা ভিতর বাড়ির দাওয়ায় ক্ষীণ আলো দেখা যাচ্ছে। আর দূরে আঁকাবাঁকা পথ ধরে ধানের বস্তা নিয়ে চলেছে একটা গরুর গাড়ি। সাধারণত বাড়ি থেকে বের হয় না অবিনাশ ডাক্তার। নেহাত মরণাপন্ন রুগী না হলে বলে, এখানে নিয়ে আয়। খোড়া পা নিয়ে কি অন্ধকারে যেতে পারবো? তাই অনেকে রুগী এনে দেখিয়ে নিয়ে যায়। কিন্তু কোটালপাড়ার এই অচেনা অজানা মেয়েটির কথাবার্তায়, তার চোখের দৃষ্টিতে কী যেন এক করুণ অনুরোধ ছিল। অবহেলা করতে পারল না অবিনাশ ডাক্তার। কাঠের ক্রাচ দুটোই ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে শুরু করলে। বলে, আলো দেখিয়ে চল সামনে সামনে। এক হাতে লণ্ঠন আর অন্য হাতে ব্যাগটা বুকে চেপে পথ দেখিয়ে নিয়ে গেল মেয়েটা। যেতে যেতে বারবার ফিরে দাঁড়াচ্ছিল সে, অপেক্ষা করছিল। কাঠের পায়ে ভর দিয়ে তার সঙ্গে সমান তালে চলতে অসুবিধা হচ্ছিল অবিনাশ ডাক্তারের। বাঁশঝাড়ের পাশ দিয়ে পুকুরের পাড় ঘেঁষে অনেকখানি গিয়ে আখের ক্ষেতের এক পাশে কোটালপাড়া। যেতে যেতে কেমন যেন গা ছমছম করছিল অবিনাশ ডাক্তারের। দুটো কুকুর ঘেউ ঘেউ করে ছুটে এলো, তারপর ল্যাজ গুটিয়ে পালালো আবার। সমস্ত পরিবেশটার মধ্যে কেমন যেন আতঙ্ক থমকে আছে। দুটো মাতাল স্বামী স্ত্রী ঝগড়া করছে থেকে থেকে। ক্রমশ কাছে এগিয়ে যেতে যেতে একটা গোঙানি শুনতে পেল অবিনাশ ডাক্তার। ধীরে ধীরে মেয়েটির পিছনে পিছনে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। আর লণ্ঠন হাতে মেয়েটি ঘরে ঢুকতেই যন্ত্রণায় চিৎকার করতে করতে কে বললে, পদ্ম এলি মা? পদ্ম, সেই প্রথম নামটা শুনল অবিনাশ ডাক্তার। আর ইশারায় ঘরে ঢুকলো। তারপর ক্রাচ দুটো এক হাতে নিয়ে মেঝের মাদুরের উপর বসলো। ক্রাচ দুটো নামিয়ে রাখলো পাশে। আর লণ্ঠনটা রুগীর কাছে তুলে ধরতেই চমকে উঠল অবিনাশ ডাক্তার। বুড়োটার দিকে একবার তাকালো অবিনাশ ডাক্তার, তারপর কঠিন রূঢ় দৃষ্টিতে পদ্মর দিকে তাকিয়ে প্রশ্ন করলে, কি হয়েছে? আর সঙ্গে সঙ্গে ডাক্তারের একটা পাই জড়িয়ে ধরল পদ্ম। বাঁচান গো বুড়ো বাপটাকে, আগে বাপটাকে বাঁচান। অবিনাশ ডাক্তার দেখলে বুড়োর কাঁধের কাছ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ক্ষতস্থানটার উপর চুন হলুদের প্রলেপ দিয়েও রক্ত থামেনি, তবে ক্ষতটা খুব গভীর মনে হলো না। ওষুধ ইঞ্জেকশন দিয়ে ডাক্তার যখন বেরিয়ে এলো তখন অনেক রাত হয়ে গেছে। আগের মতোই আবার লণ্ঠন হাতে বেরিয়ে এলো পদ্ম। তারপর আঁচলের গেরো খুলে একটা টাকা দিতে গেল ডাক্তারের হাতে। অবিনাশ ডাক্তার প্রায় ধমক দিয়ে উঠল, থাক, টাকা দিতে হবে না। করুণ বিষণ্ণ চোখ তুলে তাকালো পদ্ম ডাক্তারের মুখের দিকে। তারপর লজ্জায় চোখ নামিয়ে নিল। আর কোনো কথা বলল না কেউ। লণ্ঠনের আলো দেখিয়ে আগে আগে চলল পদ্ম ডাক্তারের বাড়ির দিকে। বেশ খানিকটা এসে ডাক্তার প্রশ্ন করলে, কি হয়েছিল বল, থানায় খবর দিতে হবে। থানা পুলিশ করবেন গো? ভয়ে বিস্ময়ে চোখ তুলে তাকালো সে ডাক্তারের মুখের দিকে। অবিনাশ ডাক্তার রুড়ো গলায় বললে, হ্যাঁ। পদ্ম একটুক্ষণ থেমে বলল,
অপরাধটা আমার বটে গো। তুই? চমকে উঠল অবিনাশ ডাক্তার। পদ্ম ধীরে ধীরে বলে, খেপে গেলাম গো বুড়ো বাপটার কথায়, কাটারি দিয়ে মারতে গেলাম। স্তম্ভিত বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে রইল অবিনাশ ডাক্তার, আর এতক্ষণে যেন স্পষ্ট করে দেখল পদ্মকে। 20-22 বছরের নিটোল শরীরটা লণ্ঠনের ক্ষীণ আলোয় যেন রহস্যের মতো মনে হলো। চোখে মুখে এমন ঠান্ডা আমেজ যার, সে কি বাপকে খুন করতে যায় রাগের মাথায়? আর কোনো কথা বললে না অবিনাশ ডাক্তার। ডাক্তারকে ঘরে পৌঁছে দিয়ে একটুক্ষণ লণ্ঠন হাতে দাঁড়িয়ে রইল পদ্ম। তারপর ধীরে ধীরে যে পথ দিয়ে এসেছিল সেই পথ ধরেই ফিরে গেল। অবিনাশ ডাক্তার তখনও দূরের অন্ধকারের দিকে, অন্ধকারের মধ্যে অপ্রসীয়মান লণ্ঠনের আলোয় মাখা সে অস্পষ্ট ছায়া শরীরটার দিকে তাকিয়ে রইল। ভেবে পেল না কোন রূপটা তার সত্য। বাপকে বাঁচাবার জন্য যার এত কাকুতি মিনতি, রাগের মাথায় সেই কিনা দা বসিয়ে দিতে গেছে বুড়ো বাপের কাঁধে। আঘাতটা তেমন গুরুতর নয়, 2-10 দিনেই সেরে উঠবে, বুঝতে পেরেছিল অবিনাশ ডাক্তার। ভেবেছিল থানা পুলিশের নাম শুনে মেয়েটা আর হয়তো আসবে না। কিন্তু পরের দিন সকালেই আবার এসে হাজির হলো সে। যন্তরটা কি বটে গো ডাক্তারবাবু? টেবিলের উপর বসানো কুকারের নিচে ফু দিয়ে দিয়ে কাঠকয়লার আগুন ধরাচ্ছিল অবিনাশ ডাক্তার। কথা শুনে চমকে ফিরে তাকালো। কৌতূহলের চোখে কুকারটার দিকে তাকালো পদ্ম। তারপর কাছে এগিয়ে গিয়ে সেটাকে এপাশ ওপাশ থেকে খুঁটিয়ে দেখে আবার প্রশ্ন করলে, এটা কি বটে বলেন কেনে? অবিনাশ ডাক্তার হেসে বললে, রান্না হয় ওটায়, ভাত রান্না হয়। হেই মা গো, যন্তর দিয়ে ভাত ফোটাবে কি গো ডাক্তারবাবু? খিলখিল করে হেসে উঠল পদ্ম। শহর পানে ধান কলে নাকি ধান সিজোয় যন্তরে, তেমনি পারা যন্তর। অবিনাশ ডাক্তার সে কথার কোনো জবাব দেয় না, কিন্তু জবাব না দিলে কি হবে? অবিনাশ ডাক্তার সম্পর্কে পদ্ম যেন কৌতূহলের সীমা নেই। কখনো বাপের জন্য ওষুধ নেবার নাম করে, কখনো একাই ছুটকো ছাটকা 2-একটা কাজ করে দেবার জন্য মাঝে মাঝে আসা যাওয়া শুরু হয়। ডাক্তারকে সন্তুষ্ট করার জন্য যেন তার চেষ্টার অন্ত নেই। কখনো এসে ঘর ঝাড় দিয়ে যায়, কখনো টুকিটাকি ফরমাস খেটে দেয়, আর বলে, আপনার নেগে বড় কষ্ট লাগে গো, কেন যে বাউন্ডুলে পাড়া থাকেন গো বাবু, চারটি ভাত ফুটোবার নোগ নাই গো। ডাক্তারের মেজাজটা বোধহয় সেদিন ভালো ছিল না। বলে, তা কি করবো বল পদ্ম, তোদের গায়ে যে লোক মেলে না। নোক নাই? গালে হাত দিয়ে আকাশ পড়ার থেকে ভান করলে পদ্ম। বললে, নোক রাখবে তো বলেন কেনে? আছে কেউ? প্রশ্ন করলে অবিনাশ ডাক্তার। পদ্ম হেসে বললে, আমি তো আছি গো। থাকবি তুই? পদ্ম চোখের হাসি থমকে গেল মুহূর্তের মধ্যে। বললে, সে বেরাত করে পৃথিবীতে জন্ম হয়েছে গো, ভদ্রলোক মানুষ তুমি, আমার হাতের রান্না খাবে কেনে বলো? অবিনাশ ডাক্তার বললে, খাবো না কেন, বল কত মাইনে নিবি? পদ্ম হেসে বললে, সে দিবেন গো, আপনার গিয়ে যা মন চায়। অবিনাশ ডাক্তার কিন্তু তারপর আর কোনো কথা বলেনি। মনের মধ্যে একটা দ্বিধা উকি দিয়েছে পদ্মর 20-22 বছরের উচ্ছল যৌবনের দিকে তাকিয়ে। দ্বিধা দেখা দিয়েছে প্রথম পরিচয়ের সেই ঘটনাটির কথা স্মরণ করে। কিন্তু দিন কয়েক পরেই পদ্মর বাপ এসেছে দেখা করতে। বলেছে, পেন নাম গো ডাক্তারবাবু, আমার পরাণটা আপনি জিয়ে রাখলেন গো। ভাবলাম ডাক্তারবাবু সারিয়ে দিলেন, তো যাই পেন নাম করে আসি। বলেই শুকিয়ে যাওয়া কাঁধের ঘাটা খুলে দেখালে। অবিনাশ ডাক্তার তখন বারান্দায় টিনের চেয়ারটায় বসে বসে একখানা বইয়ের পাতা উল্টাচ্ছিল। বুড়োর দিকে তাকিয়ে বলেছে, হ্যাঁ সেরে গেছে। পদ্মর বাপ তবু যেতে চায়নি। বলেছে, পদ্মরে আপনি ঘরের কাজে রাখবেন গো ডাক্তারবাবু? অবিনাশ ডাক্তার এবার বই বন্ধ করে বুড়োর মুখের দিকে তাকিয়ে রূঢ় স্বরে বলেছে, না। কেনে বাবু? তবে যে পদ্ম বললে ডাক্তারবাবু মাইনে দিবে। অবিনাশ ডাক্তার হেসে বলেছে, ও খুনি মেয়েকে রাখবো আমি, বাপকে যে দা দিয়ে কোপাতে যায়। হেই বাবা, এই কি কথা বলছেন গো? আমার পদ্ম বেটির নামে ও কথা কি বলছেন গো? একে একে কথা খুলে বলেছে পদ্মর বাপ, আর তা শুনে স্তম্ভিত হয়ে গেছে ডাক্তার। পরের দিনই আবার পদ্ম এসে হাজির হয়েছে 5 চালের বস্তা নিয়ে। বলেছে, বেড়াটা দিন গো খালি করে, বাই রাজমা ধান মাজা দিয়েছিল। সঞ্ঝিমণি চাল মজুরি পেলাম তো বলি যাই ডাক্তারবাবুকে দিয়ে আসি।
বলে পরম তৃপ্তিতে হেসেছে পদ্ম। আর সেই দিন থেকে ডাক্তারের অনাত্মীয় সংসারের সব ভার তুলে নিয়েছে পদ্ম। বাড়ি বাড়ি পাটকুড়ুনি ঝিয়ের কাজ করেই তো তাদের অন্নসংস্থান হয়। ডাক্তারের বাড়িতে কাজ নিলে আপত্তি উঠবে কেন? ভোরবেলাতেই ঘুম থেকে উঠে ডাক্তারের বাড়িতে চলে আসে পদ্ম। সারাটা দিন কাজকর্ম সেরে রাতের রান্না ভাত ঢাকা দিয়ে চলে যায়। কিন্তু ব্যাপারটা যে এতখানি জটিল হয়ে উঠবে ভাবতে পারেনি অবিনাশ ডাক্তার। ক্রমে ক্রমে তার বিরুদ্ধে গ্রামের লোক কানাঘুষো শুরু করেছে, আড়ালে অপবাদ রটিয়েছে, কিন্তু সেসব কানে পৌঁছয়নি অবিনাশ ডাক্তারের। এমনকি গ্রামের ছেলে ছোকরারা যখন তাকে দেখে হাসাহাসি করেছে তখনও বুঝতে পারেনি। অস্বস্তিতে লজ্জায় মুখ ফিরিয়েছে গ্রামের পথে ঘাটে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে যেতে। ভেবেছে তার কাটা পা আর কাঠের পায়ে ভর দিয়ে চলার জন্যই বুঝি বা হাসাহাসি করে ওরা। আবার বাড়ি ফিরেই মনের অস্বস্তিটুকু ঝেড়ে ফেলেছে। পদ্মকে ডেকে হো হো করে হেসে উঠেছে। গায়ের ছেলেগুলো আমাকে দেখে হাসে রে পদ্ম, নেংচে নেংচে হাঁটি তো, তাই হাসে আমাকে দেখে। এমনভাবে বলেছে কথাটা যেন কত বড় রসিকতা। বলেছে হাসতে তো জানতো না, তবু দেখ আমি এসে তো হাসাতে পেরেছি ওদের। কি বল হ্যাঁ? বলে নিজেই হেসে উঠেছে, কিন্তু হাসি থেমে গেছে পদ্মর মুখের দিকে তাকিয়ে। ডাক্তারের কথা শুনে দপ করে জ্বলে উঠেছে পদ্মর চোখ জোড়া। সে চোখের দিকে তাকিয়ে ডাক্তার অপ্রতিভ হয়েছে, আর সঙ্গে সঙ্গে পদ্মর চোখ দুটো বিষণ্ণতা নেমেছে। ধীরে ধীরে বলেছে, ও কথাটা কইবেন না গো আপনি। হাসবে কেনে, হাসবে কেনে নোকরা? ভগবান একটা অঙ্গ লিলে মানুষ হাসে কখনো? পদ্মর কথা শুনে চুপ করে গেছে ডাক্তার, কিন্তু খুঁজে পায়নি গ্রামের লোক ওকে দেখলে ঠোঁট টিপে হাসে কেন। কিন্তু তারপর দেখেছে দিনে দিনে তার রোগীর সংখ্যাও কমেছে। কেউ আর আগের মতো ছুটে আসে না তার কাছে। বুঝতে পারেনি ডাক্তার। বুঝেছে হঠাৎ একদিন স্টেশনের ডাক্তারকে গ্রামের পথে যেতে দেখে। সাইকেলের কেরিয়ারে ব্যাগ বাঁধা, পকেটে স্টেথিস্কোপের উকি দেখেই সন্দেহ হয়েছে ডাক্তারের। চিৎকার করে ডেকেছে তাকে। ভদ্রলোক এগিয়ে আসতেই বলেছে, মনে হচ্ছে আপনিও আমার মতো শতমারি, 100 কিলার নাকি? ভদ্রলোক চিনতে পেরে হেসে বলেছেন, ও আপনি অবিনাশবাবু? শুনেছি আপনার কথা, আলাপ হয়নি। তা যুদ্ধ ফেরত হয়ে শেষে এই গায়ে এসে বসলেন? কিচ্ছু হবে না মশাই, কিচ্ছু হবে না। আগেই সব মরে আছে বলে? অল ডেড? মারার স্কোপ নেই আর? হেসেছে অবিনাশ ডাক্তার। জিজ্ঞেস করেছে, চললেন কোথায় এখন? ভদ্রলোক অপ্রতিভ হয়ে বলেছেন, এই আপনার গায়ে একটা কল আছে, গুপ্তদের বাড়ি। গুপ্তদের বাড়ি? ভদ্রলোক চলে যাওয়ার পরও কথাটা ভুলতে পারেনি অবিনাশ ডাক্তার। আহত বোধ করেছে, মনে মনে রেগে গেছে গুপ্তদের উপর। এই গ্রামে প্রথম যখন এসেছিল অবিনাশ ডাক্তার তখন সাহায্য করেছিল ওরা, তাই গুপ্তদের কাছ থেকে কোনো দিন কোনো টাকা নিতে চায়নি, নেয়নি। আর সেই বাড়িতে কিনা 5 মাইল দূরে স্টেশন থেকে অন্য ডাক্তার ডেকে আনে, তবু অবিনাশ ডাক্তারকে কল দেয় না। না, না দেয় না দেবে, কিছু যায় আসে না অবিনাশ ডাক্তারের। এই গ্রামে তো ডাক্তারি করতে আসেনি সে, এসেছে জমি জমা কিনে স্থায়ীভাবে বসবাস করতে। তবু আত্মসম্মানে লেগেছে তার। দুপুরে চেয়ার টেবিলে বসে ভাত খেতে খেতে হঠাৎ তাই প্রশ্ন করেছে, আজকাল আর গায়ের লোক আমাকে ডাকে না কেন রে পদ্ম? পদ্ম চোখ তুলে তাকিয়েছে ডাক্তারের মুখের দিকে, কিন্তু কোনো উত্তর দেয়নি, চুপ করে থেকেছে। বলেছে, ভাত দিব গো আর 4টি? ডাক্তার কি যেন সন্দেহ করেছে, হঠাৎ রূঢ় স্বরে বলে উঠেছে, উত্তর দে তুই, কেন আসে না কেউ আমার কাছে? রোগ সারাতে পারি না আমি? শুনে সমস্ত মুখখানা থমথম করে উঠেছে পদ্মর, চোখ ছলছল করেছে, কান্নার স্বরে বলেছে, আমাকে বিদায় দেন গো বাবু, আমার নেগেই তোমায় দুষছে লোকে, পাপী মন ওদের, আমায় বিদায় দেন। অবিনাশ ডাক্তার চমকে উঠেছে, বিহলের মতো তাকিয়ে থেকেছে পদ্মর মুখের দিকে। তারপর হঠাৎ চিৎকার করে উঠেছে, না না, কিছুতেই না। ক্রুদ্ধ আবেগে ভাতের থালা ফেলে উঠে দাঁড়াতে গেছে অবিনাশ ডাক্তার, পারেনি। এক পায়ে ভর দিয়েই অসহায়ের মতো বসে পড়েছে। কিছুক্ষণের পরেই মাথা ঠান্ডা হয়েছে তার। ধীরে ধীরে অনুশোচনার স্বরে বলেছে, না রে পদ্ম, এ কাজ তুই ছেড়ে দে। ছি ছি, নিজের কথাই ভাবছি শুধু, তোর দিকটাও তো ভাবতে হয়। বিদায় দিতেই চেয়েছে অবিনাশ ডাক্তার, কিন্তু শোনেনি পদ্ম। কৌতুকের হাসি হেসে বলেছে, গায়ের নোকের বিচারটাই বড় হলো গো, ভগবানের বিচার নাই।
আশ্চর্য, সে পদ্ম কিনা হঠাৎ একদিন গা ছেড়ে চলে গেল। যাবার আগে একটা কথাও জানিয়ে গেল না। কেন গেল, কোথাও গেল, কিছুই জানল না অবিনাশ ডাক্তার। আট্টামার কথা শুনে তা একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক নিংড়ে। তুমি পদ্মর একটা খপ্পর করলে না বাবা? সৌমত্ত জোয়ান মেয়ে একটা, দপদপ করে পা ফেলে চলে গেল গা থেকে। কিন্তু কেন গেল পদ্ম? কই, একটা দিনও তো কোনো রূঢ় কথা বলেনি ডাক্তার। আর গেলই যদি, তো একবার বলে গেল না কেন তাকে? এমন একটা রহস্যের মধ্যে তাকে ফেলে রেখে কেন গেল পদ্ম? দিনে দিনে বড় যা নিভাননের উপর মোহনপুরের বইয়ের আক্রোশ আর বিরক্তি বাড়তে থাকে। তবে মুখ বুজে দৈনন্দিন কাজগুলো করে যায়। এক এক সময় নিজের মনকে প্রবোধ দেয়। ভাবে, শহরে মানুষ ওরা, গ্রামে কি আর থাকতে পারবে? শেষ অবধি 2-4 দিনে অতিষ্ঠ হয়ে চলে যাবে। কি দরকার তাদের সঙ্গে দুর্ব্যবহার করার? অথচ গিরিজাপ্রসাদের দিক থেকে তেমন কোনো লক্ষণ দেখা যায় না। দেখা যায় না বলেই অধৈর্য হয়ে ওঠে। একেই টানাটানি সংসার, জমির আয় থেকে একটা পরিবারই এতকাল ভালোভাবে চালাতে পারেনি। যাও বা আয় হয়েছে, নিজেরা না খেয়ে না পরে মেয়ের বিয়ের পণ জমানোর চেষ্টা করেছে। এখন সে আয়ের উপরই ভর করেছে কিনা দুটো সংসার। সারাদিন রোদে তেতে মাঠে মাঠে ঘুরে এসেছে গিরিন। কখনো ক্যানেল ট্যাক্সের হিসেব মেটাতে ছুটতে হয়েছে ক্যানেল আপিসে, কখনো স্বাদের আর অ্যামোনিয়ার দাম মেটানোর নোটিশ পেয়ে দিনের পর দিন ধর্ণা দিয়ে বাবুদের দেখা না পেয়ে ফিরে এসেছে। এসে মণিহারি দোকানের বাকি খাতার ফর্দ দেখে মাথায় রক্ত উঠে গেছে তার। মোহনপুরের বউকে বলেছে, বলে দাও নিজের ব্যবস্থা নিজে দেখতে, পায়ের উপর পা দিয়ে দুবেলা ভাত মারা চলবে না। মোহনপুরের বউয়ের মন মেজাজ ভালো থাকলে হেসে বলেছে ও, সাবধান করেছে। শুনতে পাবে যে। কখনো বলেছে, এতকাল ভোগ করলে ওদের জমি জমা, তখন মনে ছিল না? গিরিন তা শুনে আরও চটে গেছে। ভোগ করেছি, 1.5 টাকা 2 টাকা তো ধানের দর ছিল, খরচ পোষাতো না, জমির খাজনা বাকি পড়তো। আমি ছিলাম তাই জমিগুলো নিলামে ওঠেনি, বুঝলে? গিরিনের আসল রাগটা যে সেজন্যেই বুঝতে অসুবিধা হয় না মোহনপুরের বউয়ের। এতকাল বাদে ধানের জ্বর যদি বা একটু উঠল, গিরিন নিজেই বলেছে সেসব কথা। দাদা শুধু ধানের দরটাই দেখেছে, বীজের দাম, খোলের দাম, সারের খরচ সব হিসেব করে দেখুক পয়সা লাভ থাকে। শহুরে বাবু তো ভাবে রাশি রাশি টাকা করছি, নিজের হাতেই চাষ নিয়ে দেখুক না একবার। মোহনপুরের বউ অবশ্য অত শত ভাবতে চায় না। তার দুশ্চিন্তা মেয়ের বিয়ে নিয়ে। শয়নে স্বপনে কাটার মতো বিঁধেছে এতকাল, কিন্তু ইদানিং আরেকটি কাটা খচখচ করে বুকে লাগে। প্রতিটি কাজের মধ্যেই, বড় জায়ের প্রতিটি ব্যবহারে আত্মসম্মানে ঘা লাগে। কোনো দিন রেগে গিয়ে গিরিনকে বলে, আমিও সেবাদাসী নাকি? বুঝতে না পেরে হিসেবের লম্বা খেরুর খাতা থেকে খাগের কলমটা তুলে নিয়ে বিস্ময়ের চোখ তুলে তাকায় গিরিন। মোহনপুরের বউয়ের চাপা কণ্ঠস্বরে ক্রোধ ঝরে পড়ে। বলে, সকাল বিকেল দুবেলা রান্না করে মরছি, একবার এসে একটু সাহায্য করবে না বাপু? দুটো ধিঙ্গি মেয়ে। বিমলা আর কমলার উপরই সব রাগ গিয়ে পড়ে। সন্ধে হলেই বারান্দায় হ্যারিকেন লণ্ঠন জ্বালিয়ে পড়তে বসে মেয়ে দুটি, যেন সংসারের কোনো কাজ জানে না, দায়িত্ব নেই। শহরে মেয়ে বলেই যেন পড়াশুনো করার অধিকার জন্মেছে। আর বেচারি টিয়া, 2 দিন বাদে বিয়ে হবে, মেয়ে দেখতে আসবে, আবার মা হয়ে রান্না করিয়ে করিয়ে তার মুখখানি কালি করে দেবে। কোন মেয়ের মা তা পারে? তাই টিয়া টুকিটাকি সাহায্য করতে এলেও রেগে যায় মোহনপুরের বউ। বলে, পড়াশুনোর ইচ্ছে না থাকে খাটে পা ছড়িয়ে ঘুমুগে যাও, তাতেও কাজ হবে, মেয়ে পছন্দ হবে লোকের। বড় জায়ের উপর তার মেয়েদের উপর যত রাগ হয়, ততই নিজেকে যেন শাস্তি দিতে চায় মোহনপুরের বউ। নিজেকে কষ্ট দিয়ে অসহ্য পরিশ্রমে শরীর আর মনকে বিরক্তির শেষ সীমায় নিয়ে গিয়ে এক অদ্ভুত আনন্দ পায়। সারা জীবন ধরে এই আনন্দ পেয়ে এসেছে সে। সেই কোন শৈশবে এ বাড়িতে এসেছিল অনেক স্বপ্ন আর মধুর ভালোবাসা নিয়ে। তারপর দিনে দিনে কবে যে তা অন্তর্হিত হয়ে গেছে। সব অভিযোগ চাপা দিয়ে মুখ বুজে সব যন্ত্রণা সহ্য করে কি এক বিচিত্র আনন্দ পায় মোহনপুরের বউ। কর্তব্যের আগুনে তিলে তিলে নিজেকে পুড়িয়ে ফেলার আনন্দ। স্বামীর জন্য, ছেলে মেয়েদের জন্য নিজেকে আমি নিঃশেষে বিলিয়ে দিচ্ছি, অথচ কেউ আমার মনের খবর রাখে না। পৃথিবীতে আমার জন্য কারো কোনো সহানুভূতি নেই।
অসহ্য দাঁতের ব্যথায় ভুগেছিল একবার মোহনপুরের বউ। তখন এত ব্যথা সত্ত্বেও দাঁতে দাঁত চেপে যন্ত্রণাটা বাড়িয়ে দিয়ে কেমন এক নৃশংস পরিতৃপ্তি ফুটেছিল ওর মুখে চোখে। ঠিক তেমনই একটা বিচিত্র আনন্দ। সেই যন্ত্রণার আনন্দটাই যেন বাড়িয়ে দিয়েছে বড় যা নিভাননি। সেদিনও রান্নাঘরে বসে বসে উনুনে কাঠ ঠেলতে ঠেলতে নিজের মনেই গজগজ করছিল মোহনপুরের বউ। সামনের কুলুঙ্গিটার উপর লম্ফটা জ্বলছে, মরাইতলা উঠোন, ভিতর বাড়ির সর্বত্র অন্ধকার। শুধু দক্ষিণ দুয়ারি ঘরের দাওয়ায় ল্যারিকেন লণ্ঠনটা থেকে চিস দিতে দিতে চিমনিটায় কালি পড়েছে। মোহনপুরের বউ তাকিয়ে দেখলে বিমলা কমলা দুজনেই মাদুরের উপর ঘুমিয়ে পড়েছে, বই খাতা খুলে রেখেই। একবার ভাবলে যাক, চিমনিটা ফেটে যাক, জ্বালা জুড়োই। পর মুহূর্তেই সদর দরজার ফাঁক দিয়ে বাড়ির দিকে চোখ গেল। হ্যাজাকের উজ্জ্বল আলোটা চোখে পড়ল। গ্রামের লোকদের নিয়ে গল্পগুজব করছেন গিরিজাপ্রসাদ। মোহনপুরের বউয়ের কানে তাদের অস্পষ্ট কথাগুলো ভেসে এলো। সঙ্গে সঙ্গে কী ভেবে ছুটে গেল সে, হ্যারিকেন লণ্ঠনের পোলতে কমিয়ে দিয়ে বিমলা কমলার ঘুমন্ত মুখের দিকে বিরক্তির চোখে তাকিয়ে ফিরে এলো। তারপর চিৎকার করে ডাকলে, টিয়া। কি মা? ছোট্ট বোনটিকে চিনুকে করে দুধ খাওয়াতে খাওয়াতে টিয়া সাড়া দিলে। তারপর তাকে শুইয়ে রেখে ঘর থেকে বেরিয়ে আসতেই মোহনপুরের বউ বললে, ওদের দু বোনকে তুলে দে মা, খেয়ে দিয়ে আমাকে উদ্ধার করুক। উদ্ধার পেতে অবশ্য অনেক সময় লাগে মোহনপুরের বউয়ের। একে একে সকলের খাওয়া হয়, সকলে কপাটে খিল দিয়ে শুয়ে পড়ে। তারপর স্বামী ছেলে মেয়েদের খাইয়ে ঘাটে বাসন কোসন রেখে একা একা একটা পান সেজে নিয়ে গালে পুরে নিজের ঘরটিতে এসে ঢোকে মোহনপুরের বউ। ছোট্ট দুখানি মাত্র ঘর। ঘর জুড়ে সেই পুরনো আমলের নকশা কাটা দুখানা উঁচু খাট, রাশিকৃত তোরঙ্গ বাক্স, চালের বস্তা, গুড়ের নাগরি, কুলুঙ্গিতে ওষুধের শিশি, দোয়াত কলম, দেওয়ালে লক্ষ্মীর পট আর বাংলা ক্যালেন্ডার। বড় যাকে দুখানা ভালো ঘরই ছেড়ে দিতে হয়েছে, তাই ছোট এই দুখানি ঘরে যেন দম চাপা পড়ে যায়। পা ফেলবার জায়গা নেই কোথাও। খাটের উপর বিছানা, মেঝের উপর বিছানা, কোনো মতে যেন এতগুলি ছেলে মেয়েকে নিয়ে মাথা গুঁজে থাকতে হয়। তবু মাঝরাত্রিরে এই ঘরে ঢুকেই মোহনপুরের বউয়ের শরীর মন থেকে সব ক্লেদ, ক্রোধ, বিরক্তি ঝরে পড়ে। পান চিবোতে চিবোতে পরম প্রতৃপ্তির লম্পর ক্ষীণ আলোয় ঘুমন্ত মুখগুলোর দিকে তাকায় মোহনপুরের বউ। শুধু কাঠের উপর ঘুমন্ত স্বামীর মুখের দিকে তাকাতে ভুলে যায়। মানুষটা শুধু আছে, থাকবে, গাছের গুঁড়ির মতো ঠেস দিয়ে বসে সারা জীবন কাটিয়ে দেওয়ার মতো নির্ভর একটা, আর কিছু নয়। কিন্তু ছেলে মেয়েদের ঘুমন্ত মুখগুলোর মধ্যে অদ্ভুত এক আনন্দ খুঁজে পায় মোহনপুরের বউ। একে একে কারো মাথার বালিশ ঠিক করে দেয়, কারো গায়ে চাদরটা টেনে দেয় ভালো করে, মশারিটা গুঁজে দেয় চারপাশে। পাশাপাশি দুখানা ঘরের মাঝখানের দরজা খোলাই থাকে। এদিকে স্বামী আর বিশু, ওদিকের ঘরে টিয়া আর ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে শোয় মোহনপুরের বউ। শোবার আগে বিশুর মাথায় হাত বুলিয়ে দিয়ে কোলের ছেলেটিকে মেয়েটিকে নিয়ে শুয়ে পড়ে। ঘন ঘন বার কয়েক চুমো খায় তাকে, নিজের মনেই হাসে। তারপর তাকে মায় দিতে দিতে ঘুমিয়ে পড়ে সারাদিনের ক্লান্তিতে। সেই মোহনপুরের বউয়ের একঘেয়ে জীবনে যে হঠাৎ এমন রোমাঞ্চের খবর এসে পৌঁছবে কল্পনাও করতে পারেনি সে। ভাবতে পারেনি এমন একটা খবর নিয়ে আসবে অট্টামা। অবিনাশ ডাক্তারের বাড়ি থেকে লাঠি টুকটুক করে ফিরতে ফিরতে অট্টামার মনে হলো, যায় কথাটা বলেই যায় টিয়ার মাকে। কোমরে ব্যথা নিয়ে কুঁজো হয়ে হয়ে এতখানি হয়ে গিয়েছে অট্টামা। ডাক্তারের বাড়িটাও নেহাত কাছে নয়, তাই ফেরার পথে ক্লান্ত লাগছিল নিজেকে। একবার ভাবলে বাড়ি ফিরে শুয়ে পড়ি, কিন্তু পারল না। এমন একটা খবর মোহনপুরের বউকে না দিতে পারলে যেন শান্তি নেই। ঠুকঠুক করে লাঠি ঠুকে তাই এসে হাজির হলো অট্টামা। চেঁচিয়ে ডাকলে, কই রে টিয়ে, টিয়ে কোথায় গেলি লো? কী গো অট্টামা? হাসি হাসি মুখে টিয়া কাছে এসে দাঁড়ালো। হাতে তার একখানা কার্পেট আর উল। কার্পেটের আসন বুনতে বুনতে অট্টামার মুখের দিকে চেয়ে রইল। কেমন যেন কৌতুকের চোখে তাকিয়ে রয়েছে অট্টামা তার মুখের দিকে, কিন্তু কেন তা বুঝতে পারল না। অট্টামা হেসে বললে, আসন বুনছিস নাকি লো? ধন্যে মেয়ে, আমার মন করছে খাজনা খাজনা রেখে দে তোর হরি ভজনা। পণ্যায় পূর্ণিনায় মেয়ে এদিকে পাখার বাতাস করছে, কবে বর আসবে ভেবে।
টিয়া অপ্রতিভ হাসি হেসেই একদিক ওদিক তাকিয়ে নিয়ে বললে, তোমরা বুঝি আসন বুনতে না অট্টামা? অট্টামা হেসে বললে, কি করে বুনবো বল, এই একরত্তি মেয়ে যখন ঘুম থেকে তুলে এনে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিলে মা, তারপর থেকে তো যাদের ছেলে মেয়েদের জন্য কাঁথায় বুনলাম লো সারা জীবন, সে বলে না আমার হলো বুকে ঘা, আমায় বলে বসুন খা। বলে ফোকলা মুখের মাড়ি বের করে হাসল অট্টামা। জিজ্ঞেস করলে, কই তোর মা কই? টিয়া ইশারায় দেখিয়ে দিল ঢেকিঘরের পাশের দেয়ালে পাটকুড়ুনি খুঁটে দিচ্ছে ছপ ছপ করে, আর মোহনপুরের বউ একটা মনীষকে দিয়ে ঢেকির বাকি কাঠটা চেলিয়ে নিচ্ছে। অট্টামা লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। তারপর বললে, আমি ভাবি আপন আপন, গোপালে ভাবে পর। হ্যালো মোহনপুরের বউ, কখনোতে খুঁজছিলাম তোকে, অথচ তোর দিকে সাড়া নাই। মোহনপুরের বউয়ের মেজাজটা ভালোই ছিল অট্টামার কথায়, তাই হেসে ফেলে বলল, কেনে খুঁজছো কেনে? অট্টামাও হেসে বললে, খবর এনেছি একটা, আমায় না দিয়ে ননি কত ধন বাঁধবে ধনী, দেখবো এবার। হ্যাঁ। বলেই সামনের মনীষটার দিকে চোখ গেল। কুড়ুলের ঘায়ে সে তখন ঢেকির কাঠখানা চেলা করছে। তা দেখে অট্টামা বললে, গাছ কাটলে নাকি রে? মোহনপুরের বউ বললে, না গো, ঢেকিটা আধখানা তো আগেই গিয়েছিল। কথা শেষ করতে দিল না অট্টামা। বললে, যাক, ও জঞ্জাল যাওয়াই ভালো, ভদ্রলোকদের বাড়িতে আর ঢেকি রইল না তাহলে। মোহনপুরের বউ বললে, তা রেখেই কি হবে বলো, উইয়ে খাচ্ছিল বই তো নয়, ঘরের খাওয়ার 2-4 মণ ও তোমার কোটালদের বাড়ি বাউরিদের বাড়ি ধান ভাজা দিয়েই চলে যায়, আর তো সব তোমার নিগনের কলেই যাচ্ছে। অট্টামা কোনো সাড়া দিল না এ কথার। ঢেকির কাঠটার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। তারপর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক ঠেলে। কুড়ুলের কোপে কোপে কাঠের চেলা তো বেরিয়ে আসছে না, যেন অট্টামার বুকের পাঁজরগুলোই ছিটকে পড়ছে একে একে। একটা দীর্ঘশ্বাস ফেলে অট্টামা ধীরে ধীরে বললে, সব একে একে বিদায় হচ্ছিল মোহনপুরের বউ, সব একে একে বিদায় নিচ্ছে। কী যে দিন ছিল তখন, বৌঝি মিলে সারাটা দুপুর কাটতো ঢেকি ঘরে, ঢেকিতে পাড় দিতাম, তো শাশুড়ি শিকেল দিত হাত নাড়িয়ে নাড়িয়ে, তখন মেয়েদের পায়ের গোজ কি হতো, হাত আর কাঁধ হতো এই এমনি। বলে দুহাতের ইঙ্গিতে স্থূলত্বটা বুঝিয়ে দেয় অট্টামা। তারপর বলে, ঢেকিও গেছে ধানও গেছে, ধান নাই চাল নাই গোড়াবাড়া ইঁদুর, ভাতার নাই পুত নাই কপাল ভরা সিঁদুর, এখন হয়েছে সেই অবস্থা। মোহনপুরের বউ হেসে বলে, কি বলতে এছিলে মনে আছে না ভুলে গেছো? এই দেখো। অট্টামা জিভ কাটে। বলে, ভুলেই যেতাম লো মোহনপুরের বউ, তা ভুলি ভুলি মনে করি বংশী রবে রইতে নারী। চ, ঘরে চ দেখিনি, একটা খবর আছে। অট্টামার ভাবভঙ্গি দেখে মোহনপুরের বউ বুঝতে পারে কিছু একটা গোপন কথা আছে অট্টামার, তাই উৎকণ্ঠায় ভয়ে চোখ মুখের ভাব বদলে গেল মোহনপুরের বউয়ের। তাড়াতাড়ি অট্টামাকে নিজের আধো অন্ধকার ঘরখানিতে নিয়ে এসে বসালে। ভাবলে কোনো গ্রাম্য ঝগড়াঝাটির দুঃসংবাদ এনেছে হয়তো অট্টামা, কিংবা উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলে, কি ব্যাপারখানা খুলে বলো, যা দুঃসময় পড়েছে আমার, গোপন কথা বললেই বুক ধড়ফড় করে। অট্টামা এক মুখ হেসে বললে, না লো না, ভালো খবর। কি? দুশ্চিন্তার আতঙ্কের ছাপটা সরে গেল মোহনপুরের বউয়ের মুখ থেকে, তবু একেবারে নিশ্চিন্ত হতেও পারল না। অট্টামা হেসে বললে, তো ভয় ভয় করিস কেনে, নদীর ধারে চাষ বালির উপর বাস, তা আবার সুদিষ্ট ক্রুদিষ্ট আছে নাকি? মোহনপুরের বউ অধৈর্য হয়ে বলে, কি বলছিলে বলো আগে। অট্টামা এবার ফিসফিস করে বলে, ওই যে পেভাকর না কি নাম, বিডিও অফিস আসে। হ্যাঁ, বিডিও প্রভাকর। গিরেনকে বল ওর বাপের নাম ঠিকানা জোগাড় করতে। মোহনপুরের বউ বিস্মিত হয়ে বলে, কি হবে? অট্টামা হেসে বলে, ও স্বজাতির ছেলে, ভালো চাকরি করে, টিয়ের জন্য সম্বন্ধ কর। মোহনপুরের বউ হতাশার সুরে বলে, খেপেছ অট্টামা, ও ছেলে আমাদের ঘরের মেয়ে নেবে কেনে? পাড়া গিয়ে মেয়ে আমার 2-10 বিঘে জমি জমা আছে এমন পাত্রের সন্ধান দাও, যে চেষ্টা চরিত্র করি। অট্টামা হেসে বলে, গিরেনকে বলেই দেখ না, মেয়ে পছন্দ হয়েছে ওর। পছন্দ হয়েছে? আকাশ থেকে পড়ে মোহনপুরের বউ।
সঙ্গে সঙ্গে ক্রোধে জ্বলে ওঠে তার সর্বশরীর। গৃহস্থঘরের বিয়োগযোগ্যী মেয়ে, কোথাকার কেউ অচেনা ছেলের তাকে পছন্দ হয়েছে কথাটাই যেন শিউরে ওঠে। বলে, এ অপবাদ কি দিল বলো তো? মেয়েকে আমি চোখের আড়াল করি না বলে কি না। অট্টামা হেসে বললে, এই দেখো, রাগছিস কেনে? ওই অবিনেশ ডাক্তারের কাছে গিয়েছিলাম, অসহায় কোড়া মানুষ, একটা কয়েদ বেল দিতে গেলাম। তা কথায় কথায় বললে পেবা করে এছিল। বলেছে রায়বাড়িতে একটা মেয়ে দেখলাম, লক্ষ্মী পিতিমের মতো মুখ, যেমন গড়ন তেমনি রং। মোহনপুরের বউ কৌতুকে হেসে উঠল এবার। বললে, তাই বলো? ও হয়তো ওদের বিমলার কথা বলছে। আমার স্তম্ভিত চোখে তাকালো মোহনপুরের বউয়ের মুখের দিকে। বললে, কিসে যে বলিস, কিসে আর কিসে, চালে আর তুষে? লক্ষ্মী পিতিমের মতো মুখ বলবে পেশাদের মেয়ের? হ্যাঁ, ছিঁড়ি আছে, তা বলে তো টিয়ের মতো ডাগরডুগুর গড়ন, অমনি রং। মোহনপুরের বউ কথাটা শুনল, কি যেন ভাবল, কিন্তু প্রতিবাদ করল না আর। সত্যিই তো, দিনে দিনে ক্রমশ যেন শ্রী খুলেছে টিয়ার। বয়সের জোয়ার নামছে শরীরে, আর কি চুল! গায়ের একটা মেয়েও ওর পাশে দাঁড়াতে পারে নাকি? ভাবতে ভালো লাগলো মোহনপুরের বউয়ের, যে টিয়ার রূপের প্রশংসা করেছে প্রভাকর। করলেই বা প্রশংসা, খারাপ কিছু তো বলেনি। মনে মনে স্বপ্ন দেখতে শুরু করলো, স্বামীকে বলে খোঁজ খবর নিতে হবে ছেলেটির। গোপন মনের আনন্দটুকু চেপে রাখতে পারল না মোহনপুরের বউ। অট্টামা চলে যেতেই রান্নাঘরে এসে নিজের মনেই গুনগুন করতে শুরু করলে খুব চাপা গলায়। অনেকদিন আগে বর্ধমানে গিয়ে একটা বায়োস্কোপ দেখে এসেছিল, রাধাকৃষ্ণের ছবি, তারই একটা কলি। তারপর হঠাৎ লজ্জায় চুপ করে গেল। ছি ছি, এই বয়সে গুনগুন করে গান গাইতে দেখলে কি ভাববে সবাই? নিজের মনে হাসতে হাসতে টিয়ার দিকে চোখ গেল। মোহনপুরের বউ তাকে ইশারায় ডাকলে। কাছে আসতেই এপাশ ওপাশ তাকিয়ে দুধের কড়াই থেকে খানিকটা শদ তুলে নিয়ে পরম আদরে টিয়ার মুখের বুকের কাছে টেনে এনে তার দুগালে ঘষে দিতে লাগলো। আদরে আহ্লাদে টিয়ার মুখেও খুশির হাসি দেখা দিল। দুহাতে মার গলা জড়িয়ে ধরে টিয়া বললে, মা, তুমি আমাকে খুব ভালোবাসো না? তারপর মার কাছ থেকে ছাড়া পেয়েই ছুটল বেনুদিদের বাড়ির দিকে। গোড়ের পাড় ধরে সামন্তদের খিড়কি দিয়ে বাস ঝোর পার হয়ে। এত খুশি, এত উল্লাস যেন কোনোদিন হয়নি টিয়ার। খুশি হবে না? কপাটের আড়ালে দাঁড়িয়ে যে সব কথা শুনেছে ও, সব সব। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।